প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এর প্রথম দিকের কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া সহজ ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই আমরা কয়েকটি ভূমিকা দেখে নেই। এক হচ্ছে পানির অপর নাম জীবন, এটা আমরা প্রত্যেকেই জানি। আমরা জানি মানবদেহের 60 থেকে 75% হচ্ছে পানি। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে মানবদেহের কত শতাংশ পানি, তখন তুমি বলবা মানবদেহের 60 থেকে 75% হচ্ছে পানি। মাছ বা মাংসের মতো খাবারগুলোতেও 60 থেকে 90% পানি থাকে। ঠিক আছে, তো তোমাকে জিজ্ঞেস করে যদি মানবদেহের কত শতাংশ পানি, তখন তুমি বলবে 60 থেকে 75%। আর যদি বলে মাছ মাংসের কত শতাংশ পানি, সেটা 60 থেকে শুরু করে 90% পর্যন্ত হতে পারে। তাহলে ভাবা যায় যে তুমি একটা মাংস খাচ্ছ, সেটার 90%ই পানি আর মাত্র 10% কঠিন পদার্থ, তাই না? আচ্ছা, তারপরে কি, আমাদের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য, তাই পানির ধর্ম, উৎস ও গুরুত্ব জানা অত্যন্ত জরুরি। বোঝা গেল? তো এখান থেকে আমরা দুইটা ইম্পর্টেন্ট এমসিকিউ পাচ্ছি। সেটা হচ্ছে মানবদেহের 60 থেকে 75% পানি এবং মাছ মাংসের 60 থেকে 90% পানি। ঠিক আছে, চলে যাই আমাদের দ্বিতীয় পৃষ্ঠায়। আচ্ছা, এক নজরে দেখে নেই এই অধ্যায় শেষে আমরা আসলে ঠিক কি কি জানতে পারবো। ঠিক আছে, পানির ধর্ম বর্ণনা করতে পারবো। ঠিক আছে, পানির ধর্ম আসলে কিরকম। তারপরে পানি গঠন ব্যাখ্যা করতে পারবো, পানির বিভিন্ন উৎস বর্ণনা করতে পারবো, জীবের জন্য পানির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, পানির বিশুদ্ধকরণ ও পুনর্ব্যবহারের প্রক্রিয়া জানবো, বাংলাদেশের পানির উৎসের দূষণ ও এর প্রতিকার সম্পর্কে জানবো। ঠিক আছে, চলো আমরা জানা শুরু করি। আচ্ছা, প্রথমেই রয়েছে 2.1 পানি ভৌত ধর্ম। ভৌত ধর্ম অর্থাৎ এর ফিজিক্স, ঠিক আছে, বা পদার্থবিজ্ঞান। ঠিক আছে, প্রথমেই গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক জেনে নেই। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও, তবেই আমরা সার্থক। গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি বলবে কি, স্যার পানি আবার কিভাবে গলে? মোম গলে, প্লাস্টিক গলে যায়, লোহাও গলে যায়, কিন্তু পানি আবার গলে কি করে? পানি তো অলরেডি গলন্ত। হ্যাঁ, পানি অলরেডি গলেই আছে, সেজন্যই সেটাকে পানি বলি। কিন্তু এই পানি কিন্তু বরফ অবস্থা বা কঠিন অবস্থাতেও থাকে। সেটা কি, 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে যখন থাকে, -1, -2, -3, তখন পানিটা কঠিন পদার্থে থাকে, তাই তো? আর যদি 0 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকে, তখন পানিটা কি হয়? তরল পদার্থ বা পানি রূপে থাকে। বোঝা গেল? তাহলে যদি তোমাকে বলে পানির গলনাঙ্ক কত, তখন তুমি বলবে 0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে পানি গলতে শুরু করে, মানে বরফ গলতে শুরু করে, সেটাই। পানি গলতে শুরু করে বললে ভুল হবে না। আচ্ছা, স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক জিনিসটা কি? যখন পানি বাষ্পে রূপান্তরিত হয়। ঠিক আছে, যখন পানি বাষ্পে রূপান্তরিত হয়, সেটাই হচ্ছে স্ফুটনাঙ্ক। বুঝতে পারছো? এখন বলো তো, পানিকে যখন আমরা তাপ দিব, তখন তো বাষ্পে রূপান্তরিত হবে, কিন্তু সেই তাপটা কত ডিগ্রি সেলসিয়াস? সেই তাপটা হলো 99.11 ডিগ্রি সেলসিয়াস। অনেকে 100 ডিগ্রি সেলসিয়াসও বলে। ঠিক আছে, তো পানির স্ফুটনাঙ্ক অর্থাৎ যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে, তাকে পানির স্ফুটনাঙ্ক বলে। আর যেটা হলো 99.11, বা তুমি যদি 100 ডিগ্রি সেলসিয়াস বলো, সেটাও ভুল হবে না। তাহলে পানির গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? আচ্ছা, তো যদি তোমাকে জিজ্ঞেস করে গলনাঙ্ক বলতে কি বোঝায়, তখন তুমি বলবা যে তাপমাত্রায় বরফ গলে পানিতে রূপান্তরিত হয়, সেটাকেই গলনাঙ্ক বলে। আর যদি বলে স্ফুটনাঙ্ক কাকে বলে, তখন তুমি বলবা যে তাপমাত্রায় পানি বাষ্পে রূপান্তরিত হয়, সেই তাপমাত্রাকে পানির স্ফুটনাঙ্ক বলে, আর সেটা হলো 100 ডিগ্রি সেলসিয়াস। মনে থাকবে তো? আচ্ছা, পানি যখন কঠিন অবস্থায় থাকে, তখন তাকে বরফ, এবং গ্যাসীয় অবস্থায় থাকে, তখন তাকে জলীয় বাষ্প বলা হয়। যদি জিজ্ঞেস করা হয় যে পানি কঠিন অবস্থায় থাকে তখন কি বলে,
তখন বলবা, তখন তাকে বরফ বলে। আর যখন তোমার স্ফুটনাঙ্ক তাপমাত্রায় গিয়ে গ্যাস হয় তখন তাকে বলা হয় জলীয় বাষ্প। বোঝা গেল? আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পানির ঘনত্ব ও বিদ্যুৎ পরিবাহিতা। পানির ঘনত্ব কি? তো পানির সর্বোচ্চ ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম বা 1 কিউবিক সেন্টিমিটার বা 1000 কেজি পার কিউবিক মিটার। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তো পানির ঘনত্ব এভাবে মাপা হবে যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম পানির ঘনত্ব 1000 কেজি পার কিউবিক মিটার। আর কি? বিদ্যুৎ পরিবাহিতা। বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবহন করে না। এখন তুমি বলবা, স্যার আমি তো জানি পানিতে কারেন্ট চলে, একটা পুকুরে বা বালতির মধ্যে যদি আপনি কারেন্ট দেন তখন তো সেখানে কারেন্ট পরিবহন হবে, বিদ্যুৎ পরিবহন হবে। আসলে ওই পানিতে কিছু অল্প মাত্রায় হলেও মিনারেলস থাকে, অর্থাৎ কিছু লবণ, কিছু খনিজ দ্রব্য মিলিত থাকে বিধায় ওই পানিতে বিদ্যুৎ পরিবহন হয়। কিন্তু তুমি যদি ল্যাবরেটরিতে পানি তৈরি করো, যেটাকে বলা হয় ডিস্টিল ওয়াটার, ঠিক আছে, একদম বিশুদ্ধ পানি, ওই পানিতে কোনো বিদ্যুৎ চলাচল করবে না। তবে লবণের মতো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকলে পানি বিদ্যুৎ পরিবহন করে। বোঝা গেল? আচ্ছা, এরপরে কি আছে? পানির গঠন ও রাসায়নিক ধর্ম। আচ্ছা, পানির গঠনটা আমি একটা সুন্দর 3D ছবি দিয়ে তোমাকে বোঝাচ্ছি। পানি অ্যাকচুয়ালি কিছুই না, অক্সিজেন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত একটি অণু। ঠিক আছে? তো পানির অণুতে একটা অক্সিজেন পরমাণু থাকে। কয়টা? একটা। ঠিক আছে? এই যে এই কয়টা, এই একটা অক্সিজেন পরমাণু থাকে। আর থাকে 2টা হাইড্রোজেন পরমাণু। এই একটা হাইড্রোজেন পরমাণু, এই আর একটা হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে? এরা আবার সংযুক্ত থাকে। ঠিক আছে? তো তাহলে পানিটা কিভাবে তৈরি? একটা অক্সিজেন পরমাণু এবং 2টি হাইড্রোজেন পরমাণু, সেটা নিয়ে পানির একটা অণু গঠিত হয়। এই যে দেখতেছো, এই সম্পূর্ণটা হচ্ছে এক অণু পানি। ঠিক আছে? আমি যদি এখানে লিখি এক অণু পানি, ওকে, এই সম্পূর্ণটা হচ্ছে এক অণু পানি। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অণু পানি মিলে মানে পানির অণু মিলে তুমি কিছুটা পানি পাবা। তো এখানে সেটা লেখা হয়েছে, একটি পানির অণুতে 2টি হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণু কয়টি থাকে? 2টি। আর অক্সিজেন পরমাণু কয়টি থাকে? 1টি। ঠিক আছে? আচ্ছা, তাহলে পানির সংকেত কি হলো? যেহেতু প্রথমে থাকবে হাইড্রোজেন, কয়টি থাকবে? 2টা, তাই আমি H2 লিখব। এই H2 দ্বারা বোঝাবে কি? বলো, কি বোঝায়? 2টা হাইড্রোজেন পরমাণু। H2 দ্বারা বোঝায় কি? 2টা হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে? H মানে হাইড্রোজেন আর H2 মানে 2টা হাইড্রোজেন। আর একটা যেহেতু অক্সিজেন, তাই আমি শুধু একটা O লিখব। ঠিক আছে? তো এই H2O হচ্ছে এক অণু পানির সংকেত। বোঝা গেল? আচ্ছা, এখানে বলা হয়েছে প্রকৃতি। পানি অ্যাসিডিকও না, ক্ষারীয়ও না, এটি নিরপেক্ষ। ঠিক আছে? অ্যাম্ফোটেরিক মানে হচ্ছে পানি কিন্তু অ্যাসিডিও না, যে পানিটা কি এক ধরনের অ্যাসিড, একটু অ্যাসিড আছে পানিতে? নাই। আবার পানিটা কি ক্ষারীয়? এতে কি একটুও ক্ষার মিশে আছে? নাই। তাহলে পানিটা কি নিরপেক্ষ। পানি কি? পানির পিএইচ মান কত জানো? আমি বলে দিচ্ছি, পানির পিএইচ মান 7। বিশুদ্ধ পানির পিএইচ মান 7। এখন তুমি বলবা, স্যার বিশুদ্ধ পানির তো পিএইচ মান থাকা উচিত 0, যেহেতু পানিতে কিছুই থাকে না, তাহলে 7 হলো কিভাবে? সেটাই আমরা পরে দেখব। ও আচ্ছা, এখানে তো বলাই হয়েছে বিশুদ্ধ পানির পিএইচ মান 7। তো 7-এর থেকে বেশি হলে সেটা হয়ে যেত ক্ষারীয়, আর 7-এর থেকে কম হলে সেটা হয়ে যেত অ্যাসিডীয়। ওকে, এটা হয়তো আমরা নেক্সট স্লাইডে পেতেও পারি। আচ্ছা, নেক্সট স্লাইডে না, এই স্লাইডেই আছে। এই যে দেখো, বিশুদ্ধ পানির পিএইচ মান কত? 7।
ঠিক আছে, একটা পিএইচ স্কেলে কত পর্যন্ত থাকে? 0 থেকে কত থেকে? 0 থেকে 14 পর্যন্ত। ঠিক আছে, তো যখনই কোনো দ্রবণের পিএইচ মান 7-এর থেকে কম থাকবে, যেমন দেখো যদি কোনো দ্রবণের পিএইচ মান 5 থাকে, তাহলে তুমি বুঝবে কি এটা ঈষৎ অ্যাসিডীয়। ঠিক আছে, এটা অ্যাসিডীয়, তবে খুব শক্তিশালী অ্যাসিড না। 3 থাকলে বুঝবা এটা মাঝারি পর্যায়ের অ্যাসিড, আর যদি 1 থাকে বা 0 থাকে তাহলে বুঝবা যে এটি তীব্র অ্যাসিড। বুঝছো, এটা তীব্র অ্যাসিডীয়, মানে বলতে গেলে সম্পূর্ণটাই অ্যাসিড। আবার কোনো দ্রবণের পিএইচ মান যদি 7-এর বেশি, মনে করো তো কোনো দ্রবণের পিএইচ মান 8, তখন তুমি বলবা এটি ঈষৎ ক্ষারীয়, মানে কি এতে পানির সাথে কিছুটা ক্ষার মেশানো আছে। এরকম যদি 9, 10, 11 হয়ে যায়, তখন তুমি বলবা যে এটা মাঝারি অনুপাতের ক্ষারীয় বা মাঝারি পরিমাণ ক্ষার আছে। আর যদি 13, 14 হয়ে যায়, তখন তুমি বলবা এই দ্রবণটায় অনেক বেশি ক্ষার মিশ্রিত আছে। ঠিক আছে, তাহলে আমরা এপাশে অ্যাসিড লিখতে পারি, এপাশে লিখতে পারি অ্যাসিড, আর এপাশে লিখতে পারি ক্ষার। ঠিক আছে, তাহলে 7-এর থেকে কম হলে অ্যাসিড, আর 7-এর থেকে বেশি হলে ক্ষার, এটা সবসময় মনে রাখবা। আচ্ছা, এরপরে পানির উৎস। পানির উৎস, পৃথিবীর বেশিরভাগ পানি সমুদ্রে অবস্থিত। ঠিক আছে, পৃথিবীর 90% পানি কোথায় অবস্থিত? সমুদ্রে অবস্থিত। আর 10% পানি হয়তো ভূগর্ভস্থ মাটির নিচে অথবা বিভিন্ন নদী, খাল, বিল, হ্রদ এখানে অবস্থিত। বোঝা গেল? দেখো, পৃথিবীর 90% পানি সমুদ্রে অবস্থিত। কত ভাগ পানি বলো? পৃথিবীর 90% পানি সমুদ্রে অবস্থিত। পৃথিবীর 90% পানি সমুদ্রে অবস্থিত। সমুদ্রের পানিতে প্রচুর লবণ থাকে, তাই একে মেরিন ওয়াটার বলে। ঠিক আছে, সমুদ্রের পানিকে কেন মেরিন ওয়াটার বলে? তোমার কাছে প্রশ্ন। কারণ হলো সমুদ্রের পানিতে প্রচুর লবণ থাকে। খুবই সহজ প্রশ্ন, সহজ উত্তর। যে জানবে সে লিখে আসতে পারবে, যে জানবে না সে শুধু সামনের জনার দিকে তাকিয়ে থাকবে বা পাশের জনার দিকে তাকিয়ে থাকবে। বলবে, বন্ধু সমুদ্রের পানিকে মেরিন ওয়াটার বলে কেন জানিস? বলে, না রে জানি না। কারণ হচ্ছে সমুদ্রের পানিতে প্রচুর লবণ থাকে। ওকে, এই কারণে সমুদ্রের পানিকে কি বলে? প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে, এভাবেও তো জিজ্ঞেস করতে পারে যে সমুদ্রের পানিতে প্রচুর লবণ থাকে, তাই সমুদ্রের পানিকে কি বলে? তখন তুমি বলবা সমুদ্রের পানিকে মেরিন ওয়াটার বলে। ওকে, আচ্ছা, এরপরে লবণের কারণে সমুদ্রের পানি পানের অনুপযোগী। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় সমুদ্রের পানি কেন পান করা যায় না বা কেন পানের অনুপযোগী, তখন তুমি বলবা অতিরিক্ত লবণ থাকার কারণে। আচ্ছা, লবণ তৈরি শিল্পে সমুদ্রের পানি ব্যবহার করা হয়। ঠিক আছে, অর্থাৎ লবণ তৈরি করার যে কারখানা তো এতে তো মেশিন লাগে না, যে জায়গায় বাণিজ্যিকভাবে লবণ তৈরি করা হয় সেখানে কিসের পানি দরকার হয়? সেখানে সমুদ্রের পানি দরকার হয়। ক্লিয়ার? তাহলে আমরা জানলাম পৃথিবীর 90% হচ্ছে সমুদ্রের পানি। ঠিক আছে, সমুদ্রের পানিতে প্রচুর লবণ থাকে, তাই এটাকে মেরিন ওয়াটার বলে। ওকে, এটি পানের অনুপযোগী, আর লবণ তৈরির শিল্পে সমুদ্রের পানি ব্যবহার করা হয়। এরপরে আমরা মিঠা পানির উৎস বা সোর্স অফ ফ্রেশ ওয়াটার। ঠিক আছে, মিঠা পানির উৎস কোথায়? মিষ্টি পানি, মানে যে পানিতে লবণ থাকে না। তাহলে মিষ্টি পানির উৎস কোথায়? সমুদ্র হতে পারে না, সমুদ্রে তো মিষ্টি পানি থাকে না। তাহলে মিঠা পানির উৎস হচ্ছে হিমবাহ ও তুষারপাত। ঠিক আছে, এই দেখো তোমাদের জন্য আমি হিমের ছবি দিছি, বরফের ছবি দিছি। ঠিক আছে, এখান থেকে আমরা মিষ্টি পানি পাই যদি এটা গলে যায়। এরপর কি? নদ নদী, বাংলাদেশের কিছু নদ নদীতে মিষ্টি পানি রয়েছে। এরপরে কি? খাল, বিল ও হ্রদ। বিভিন্ন প্রকার খাল, বিল ও হ্রদেও মিষ্টি পানি রয়েছে। আর শেষটা হচ্ছে ভূগর্ভস্থ পানি, মানে কি মাটির নিচে যে পানিটা অবস্থিত, এটাও এক ধরনের মিষ্টি পানি। আমরা কিন্তু অনেকেই ভূগর্ভস্থ পানি পান করি। ঠিক আছে, যেটা আমরা টিউবওয়েলের সাহায্যে বা সাবমার্সিবল পাম্পের সাহায্যে উঠিয়ে নিয়ে আসি, তাই তো? তাহলে মিঠা পানির উৎস কি কি? হিমবাহ ও তুষারপাত, নদ নদী, খাল, বিল ও হ্রদ, আর হচ্ছে ভূগর্ভস্থ পানি। ক্লিয়ার? আচ্ছা, আশা করি আমাদের এই ইন্টারেক্টিভ ক্লাসগুলো তোমাদের পছন্দ হবে এবং ছবির সাহায্যে
বুঝতে তোমাদের সুবিধা হবে। এরপরে রয়েছে বাংলাদেশ ও অন্যান্য উৎস। ঠিক আছে, বাংলাদেশে পানির উৎস কি কি? দেখো, বড় নদী, খাল, বিল, হাওর এবং হ্রদ, যেমন কাপ্তাই লেক। ঠিক আছে, তো আমরা জানি বাংলাদেশে বড় বড় অনেক নদী আছে, সেখানে মিষ্টি পানি পাওয়া যায়, খাল বিলে পাওয়া যায়, হাওর অঞ্চলে পাওয়া যায়, আর হ্রদে পাওয়া যায়। যেমন এরকম একটি হ্রদ হচ্ছে কাপ্তাই লেক। এখন তোমাকে যদি এরকম একটা প্রশ্ন করে যে মনির পাহাড়ি অঞ্চলে ঘুরতে গিয়ে সে কাপ্তাই লেক পরিদর্শন করে, এখন প্রশ্ন হলো সেখানে কোন ধরনের পানির উৎস পাওয়া যায়, কোন ধরনের পানি পাওয়া যায়, তখন তোমাকে বলতে হবে সেটা হচ্ছে মিঠা পানির উৎস। এরপর কি? ঝর্ণা। পাহাড়ের উপর জমানো পানি যখন নিচে নেমে আসে, অথবা বৃষ্টির পানি যখন পাহাড়ে পড়ে এবং পাহাড়ের খাস 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 ঢাল বেয়ে বেয়ে নিচে নেমে আসে, সেটাই হলো ঝর্ণা। সতর্কতা, পৃথিবীর অনেক জায়গায় এখন ভূগর্ভস্থ পানি সুপেয় পানির একমাত্র উৎস, কারণ এখানে ডিরেক্ট জমা পানি নেই, পৃথিবীর অনেক দেশে নেই। তখন তারা কি করে, ওই যে টিউবওয়েল বা সাবমার্সিবল পাম্প দিয়ে মাটির গভীর থেকে পানি উঠিয়ে নিয়ে আসে, সেটাকেই বলা হচ্ছে ভূগর্ভস্থ পানি। এরপরের স্লাইডে রয়েছে জীবের জন্য পানির প্রয়োজনীয়তা। ঠিক আছে, জীবের কি আসলে পানি প্রয়োজন? আচ্ছা, সেটা বোঝার আগে আমরা বুঝবো যে জীবদেহ তৈরি কোষ দিয়ে। জীবদেহের একক কি? কোষ। এটা মনে করো একটা কোষ বা প্রোটোপ্লাজম, সেই কোষের ভিতরে আবার থাকে প্রোটোপ্লাজম। তো এই যে প্রোটোপ্লাজম দেখছো, এই প্রোটোপ্লাজমের 60 থেকে 90 ভাগই হচ্ছে পানি। ওই যেরকম যতটা পানি মাছ বা মাংসে থাকে, আমরা কিন্তু ক্লাসের প্রথমেই পড়ে আসছি। ঠিক আছে, মাছ মাংসে কি পরিমাণে পানি থাকে? 60 থেকে 90%। আচ্ছা, এখন ভাবো একটা প্রোটোপ্লাজম কোষে যদি 60 থেকে 90 ভাগই পানি থাকে, আর সেই প্রোটোপ্লাজম থেকে যদি পানি গায়েব হয়ে যায়, তখন কি প্রোটোপ্লাজমটার কোনো অস্তিত্ব থাকবে? থাকবে না। সেজন্য বলা হয়েছে পানি না থাকলে প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে মরে যেতে পারে। তাই এখন তো আমরা বুঝতে পারছি যে জীবদেহের জন্য পানি অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্ট। তাই বলা হয় পানির অপর নাম জীবন। বোঝা গেল? পানির অপর নাম জীবন। কারণ কি, আমাদের শরীরে যে কোষ থাকে, সেই কোষের মধ্যে প্রোটোপ্লাজম থাকে, সেই প্রোটোপ্লাজমের কত থেকে কত পার্সেন্ট? 60 থেকে 90%ই হলো পানি। আচ্ছা, এরপরে শুধু কি প্রাণীর জন্য পানি প্রয়োজন? উদ্ভিদ বা গাছপালার জন্য কি পানি প্রয়োজন? না, অবশ্যই প্রয়োজন। সেটাই আমি এখান থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, এই যে সূর্যের আলো গাছের পাতায় পড়ে। ঠিক আছে, গাছের পাতায় পড়ার পরে কি হয়? আমরা জানি যে কোনো কাঁচা বা ভেজা জিনিস যদি তুমি সূর্যে শুকাতে দাও, তাহলে সেখান থেকে কি পানি বাষ্প হয়ে উড়ে যাবে, তাই না? পানি বাষ্প হয়ে উড়ে যাবে। এখন গাছ আসলে এইটাই চায়, পানি যদি বাষ্প হয়ে উড়ে যায়, তাহলে ও শিকড় থেকে আরো নতুন পানি উঠাতে পারবে, নতুন পানি টানতে পারবে। এখন তুমি বলবা, স্যার এতে গাছের সুবিধাটা কি? গাছ পানি শিকড় থেকে উঠাইয়া আবার সেই সূর্যকে দিয়ে দিল, সূর্য বাষ্প আকারে নিয়ে গেল। ঠিক আছে, বাষ্প হয়ে আকাশে উড়ে গেল। তাহলে গাছের সুবিধা কি? গাছের সুবিধা এটাই, এই পানির সাথে মিশে বিভিন্ন খনিজ দ্রব্য, ঠিক আছে, গাছের মধ্যে চলে যায়। এখন গাছ বেড়ে উঠতে শুধু কি পানির প্রয়োজন? না, পানির সাথে সাথে কিছু খনিজ পদার্থ, মানে যেটাকে আমরা সার বলি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, তারপরে হচ্ছে সোডিয়াম, এগুলো প্রয়োজন। তো পানির মাধ্যমে গাছ এই খনিজ পদার্থগুলো পায়। তো আর একটা কি, এই যে প্রক্রিয়া, এই যে সূর্যের আলো গাছের পাতায় পড়ে এবং সেখানেই সালোক সংশ্লেষণ হয় এবং উদ্ভিদের খাদ্য তৈরি হয়। তো এই যে উদ্ভিদের খাদ্য তৈরি করার প্রক্রিয়া বা সূর্যের আলোর সাহায্য নিয়ে উদ্ভিদের খাদ্য তৈরি করার প্রক্রিয়া, এটাকেই সালোক সংশ্লেষণ বলে। ঠিক আছে, তো এই সালোক সংশ্লেষণে পানি দরকার। ঠিক আছে, উদ্ভিদের গুরুত্বপূর্ণ একটি কাজ হলো সালোক সংশ্লেষণ, আর সেই সালোক সংশ্লেষণ করতে পানি দরকার। তো সালোক সংশ্লেষণের জন্য কিন্তু শুধু পানি না, পানির পাশাপাশি আরও কার্বন ডাই অক্সাইড ও ক্লোরোফিল প্রয়োজন। এই ক্লোরোফিলটা আসে সূর্য থেকে, কার্বন ডাই অক্সাইড আসে বাতাস থেকে। এই যে দেখো, এখানে কার্বন ডাই অক্সাইড বা CO2 পাতায় প্রবেশ করতেছে। ঠিক আছে, আচ্ছা, আর এই যে অক্সিজেন গাছে ত্যাগ করে এবং গ্লুকোজ তৈরি করে। এই গ্লুকোজটাই হচ্ছে গাছের খাদ্য। সেটা এখানে বলা হয়েছে যে পানির ভূমিকাটাই এখানে বলা হয়েছে
যে পানি ছাড়া সালোক সংশ্লেষণ সম্ভব নয় এবং উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না। ওকে, তো প্রাণীর কেন পানি প্রয়োজন? কারণ প্রাণীর যে প্রোটোপ্লাজম কোষ আছে তার 60 থেকে 90 ভাগই পানি, আর উদ্ভিদ যে সালোক সংশ্লেষণের মধ্যে খাদ্য তৈরি করে সেই সালোক সংশ্লেষণ করতে পানি প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা, এখানে উদ্ভিদের দৈহিক বৃদ্ধি ও সজীবতা দুইটা ছবি দিয়ে পার্থক্য করে বোঝানো হয়েছে। ঠিক আছে, আমি স্লাইটলি বড় করে নেই যাতে তোমরা লেখাগুলো আর একটু স্পষ্ট দেখতে পাও, যেহেতু তোমরা মোবাইলে বা ছোট পর্দায় দেখো বেশিরভাগ স্টুডেন্টই। পুষ্টি উপাদান গ্রহণ। উদ্ভিদ শিকড় দিয়ে পানি গ্রহণ করে এবং এর মাধ্যমেই প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহ করে। আগের স্লাইডটায় তোমাদেরকে যেটা বোঝাইছি, ঠিক আছে, এই যে শিকড় থেকে পানি ওঠে এবং পানির সাথে মিশে থাকে কি বিভিন্ন খনিজ দ্রব্য বা পুষ্টি উপাদান। দৃঢ়তা ও বৃদ্ধি। পানি কোষের স্ফীতি বজায় রাখে যা উদ্ভিদকে সজীব ও সোজা রাখে। পানির জন্যই উদ্ভিদের পাতাগুলো টান টান থাকে। তুমি দেখবা, তুমি যদি গাছ থেকে একটা ডাল ভেঙে বা পাতা ছিঁড়ে রেখে দাও তাহলে কিন্তু এক বেলার মধ্যে বা দু একদিনের মধ্যে পাতাগুলো নেতিয়ে পড়বে, তাই না? পাতাগুলো কেমন মরা মরা অবস্থা হয়ে যাবে। তাহলে কি বুঝলাম আমরা? যেহেতু ওর থেকে পানিটা শুকিয়ে যাচ্ছে, তো পানি শুকিয়ে গেলে ও আর সজীব বা সতেজ থাকে না। তো পানির কারণেই গাছের পাতাগুলো সজীব ও সতেজ থাকে এবং সোজা থাকে। আচ্ছা, ফলাফল। পানির অভাবে উদ্ভিদ নেতিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মারা যেতে পারে। ঠিক যেরকম আমাদের ডান পাশের গাছটা পানির অভাবে নেতিয়ে পড়েছে এবং মারা গেছে। ঠিক আছে, আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। প্রাণীর জন্য পানি, পরিপাক ও দ্রবণ। আচ্ছা, তো আমরা সবাই পানি পান করি, ঠিক আছে। আচ্ছা, বলো তো কোন মানুষ পানি পান করে না? সেটা হচ্ছে মরা মানুষ, তাই না? মরা মানুষ পানি পান করতে পারে না, আর পৃথিবীতে বেঁচে থাকা প্রায় সকল মানুষই পানি পান করে। প্রাণীর জন্য পানি, পরিপাক ও দ্রবণ। খাদ্য পরিপাক। তুমি মনে করো খাবার খাইলা, তো এখন খাবার হজম হতেও কিন্তু পানি এর প্রয়োজন। কারণ তুমি যদি শক্ত শক্ত খাবার খাও আর 2 দিনেও পানি পান না করো তাহলে ওই খাবারটা কিন্তু হজম হবে না। এজন্য বলছে খাদ্য পরিপাক। পানি ছাড়া খাদ্য পরিপাক বা হজম সম্ভব নয়। তাহলে পানির একটা কাজ হচ্ছে খাদ্য পরিপাক করা বা হজম করা। এরপর হচ্ছে পুষ্টি সরবরাহ। তুমি তো জানো, তুমি যে খাবারটা খাও, ঠিক আছে, সেই খাবারটা তো পেটে গিয়ে পেটেই বসে থাকে না, তোমার সারা শরীরে পৌঁছায়। তোমার যদি হাতে না পৌঁছাতো, তোমার কি হাত ভালো থাকতো? এটা কি হাত হতো আদৌ? তোমার পায়ে না আসলে পা হতো? চুলে না আসলে চুল বড় হতো? তাহলে এই যে পুষ্টিটা, সেই পুষ্টিটা পেট থেকে সারা শরীরে কিভাবে পৌঁছায়? হেঁটে হেঁটে পৌঁছায় নাকি দৌড়ে দৌড়ে পৌঁছায়? সেটা পানির সঙ্গে মিশে গিয়ে পৌঁছায়। ঠিক আছে, তাহলে কি হয়? পানি শরীরের প্রতিটি কোষে পুষ্টি উপাদান পরিবহন করতে সাহায্য করে। ঠিক আছে, পানির সাহায্যে মিশে গিয়ে পুষ্টিগুলো শরীরের প্রতিটি কোষে চলে যায়। এরপর কি দ্রাবক হিসাবে। মানবদেহে অধিকাংশ রাসায়নিক বিক্রিয়া পানির উপস্থিতিতে ঘটে। ঠিক আছে, আমাদের মানবদেহ কিন্তু এক প্রকারের মেশিন, এক ধরনের ল্যাবরেটরি। ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণে রাসায়নিক বিক্রিয়া ঘটতে থাকে যার ফলে আমরা বেঁচে আছি, আর সেই রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটতে কিন্তু পানির প্রয়োজন। ঠিক আছে, এর পরের স্লাইডে রয়েছে প্রাণীর জন্য পানি, তাপমাত্রা ও রেচন। এর আগেরটা ছিল কি? এর আগেরটা ছিল পরিপাক, নাকি? শুধু কি পরিপাকের জন্য পানি লাগবে? হ্যাঁ, রেচনের জন্য তো পানি লাগবে। এটা ছিল পরিপাক ও দ্রবণ। এরপরে আমরা চলে আসি রেচন ও তাপমাত্রা। আচ্ছা, রেচনটা কি পরে বোঝাচ্ছি। তাপমাত্রা নিয়ন্ত্রণ, এটা বোঝো। দেহে পানি আছে বলেই শরীর খুব সহজে গরম বা ঠান্ডা হতে পারে না। ঘামের মাধ্যমে শরীর তাপমাত্রা স্বাভাবিক রাখে। আচ্ছা, প্রথমে গরমের ব্যাপারটা বুঝি। আমাদের শরীর যখন অনেক গরম লাগে তখন কি হয়? শরীর ঘাম ছেড়ে দেয়, আর তোমার শরীর যদি ভিজে যায় তখন কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে শরীরটা। তো শরীর কিন্তু এটা অটোমেটিক করে। তোমার শরীরের তাপমাত্রা যখন বেড়ে যায় তখন তোমার শরীর থেকে পানি বের হয়, ঘাম বের হয়, এবং সেই ঘামের কারণেই আবার ধীরে ধীরে ঠান্ডা হয়, যেটাকে আমরা বলি তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আমাদের কোনো একটা জায়গায় ঠান্ডা আবার কোনো একটা জায়গায় গরম আছে। এখন কি হবে? এই ঠান্ডা গরম জায়গাটা ব্যালেন্স হবে কি করে? শরীরের সারা জায়গা থেকে কিন্তু রক্ত চলাচল করে, তো ওই রক্তের মাধ্যমে কিন্তু তাপমাত্রা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে ব্যালেন্স হয়। আচ্ছা, রেচন মানে কি?
রেচন মানে হচ্ছে তোমার শরীরের বর্জ্য পদার্থ মূত্রের সাথে মিশে গিয়ে শরীর থেকে বের হয়ে যায়, প্রস্রাবের সাথে বের হয়ে যায়, এটাই হচ্ছে রেচন। দেখো বলছে কি, শরীরের ক্ষতিকর উপাদান যেমন ইউরিয়া, ঠিক আছে, ইউরিয়া কিন্তু শরীরের একটা ক্ষতিকর উপাদান, যেটা কিন্তু আমাদের কিডনি হয়ে রেচনের মাধ্যমে প্রস্রাবের সাহায্যে বের হয়ে যায়। আর এই এই যে ক্ষতিকর উপাদানগুলোর নাম আমরা সহজে জানি, ঘাম ও মূত্রের মাধ্যমে বের করে দিতে পানি সাহায্য করে। ভাবো, এই যে আমাদের শরীরে যদি ঘাম এবং মূত্র বা প্রস্রাব না হতো, তাহলে কি আমাদের শরীরের বর্জ্য পদার্থগুলো বের হতে পারতো? কিভাবে বের হতো? কিন্তু পানির সাথে মিশে মনে করো অনেকটা ধুয়ে ময়লা পানি বেরিয়ে যায়, এরকম একটা অবস্থা। তো এটা কি আমরা বলতেছি রেচন। তো পানির 2টা বা 4টা কাজ আমরা পেলাম। সেটা কি, পানি কি করে, আমাদের পরিপাকে বা হজমে সাহায্য করে, পুষ্টি সরবরাহ করে, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের হজমে সাহায্য করে, একটা হচ্ছে সারা দেহে পুষ্টি সরবরাহ করে, আর কি দ্রাবক হিসেবে কাজ করে, যাতে শরীরের অধিকাংশ দ্রবণ কি বা অধিকাংশ বিক্রিয়া ঘটতে পারে। এরপরে আমরা পড়লাম কি, আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। পানি কি করে, আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, আর কি রেচনে সাহায্য করে, ঠিক আছে। এই জিনিসগুলো মনে রাখবা। এরপরে কি, পানি শূন্যতা ও সতর্কতা, ঠিক আছে। পানি শূন্যতা কি, অর্থাৎ পানি যখন শূন্য হয়ে যায়, তাহলে শরীরে কি পানি শূন্যতা দেখা দিতে পারে কখনো? অবশ্যই পারে। যখন তুমি অনেকদিন ধরে পানি কম পান করবে বা পান করবেই না, অন্যদিকে শরীর থেকে ঘাম বা প্রস্রাবের মাধ্যমে বেশি বেশি পানি বের হয়ে যেতে থাকবে, তখন সেই অবস্থাটাকেই বলা হয় পানি শূন্যতা, ইংরেজিতে বলে ডিহাইড্রেশন। আচ্ছা, শরীরে পানির পরিমাণ কমে গেলে তাকে পানি শূন্যতা বলে। খুবই সহজ উত্তর। পানি শূন্যতা কাকে বলে? শরীরে পানির পরিমাণ কমে গেলে তাকে পানি শূন্যতা বলে। তীব্র পানি শূন্যতায় জ্ঞান হারানো এমনকি মৃত্যুও হতে পারে। তোমাকে যদি বলে পানি শূন্যতায় কি কি ক্ষতি হতে পারে, পানি শূন্যতার প্রভাব বর্ণনা করো, তখন তুমি বলবা, প্রথমেই পানি শূন্যতার সংজ্ঞাটা দিবা, যে শরীরে পানির পরিমাণ কমে গেলে তখন তাকে পানি শূন্যতা বলে, আর তীব্র পানি শূন্যতায় মানুষ জ্ঞান হারিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। জীবের অস্তিত্ব রক্ষার জন্য পানির কোনো বিকল্প নেই। তাহলে বুঝলাম যে আমাদের শরীরে যা কিছুই ঘটে, সকল কিছুই কিন্তু পানির উপস্থিতিতে ঘটে বা পানির সাহায্যে ঘটে, ঠিক আছে। তাই আমাদের অস্তিত্ব, জীবের অস্তিত্ব রক্ষার জন্য পানির কোনো বিকল্প নেই। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, পৃথিবীতে কিন্তু বিশুদ্ধ পানির পরিমাণ দিন দিন প্রচুর কমে যাচ্ছে। তাই আমাদের কিন্তু পানির সাশ্রয়ী ব্যবহার করতে হবে এবং পানি দূষণ রোধ করতে হবে। বোঝা গেল? আচ্ছা, তো এই ক্লাসটি তোমার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী ক্লাসগুলোও কিন্তু এরকম ছবির সাহায্যে খুব সহজে ইন্টারেক্টিভ ক্লাস হতে যাচ্ছে। আমাদের সাথেই থেকো।